গত মাসের শেষে আমি নিউ ইয়র্ক ভ্রমণ করেছিলাম। শুধু নিউ ইয়র্ক না, আমেরিকার বিভিন্ন স্টেটে ভ্রমণ করেছিলাম। সে সময় আমার খুব স্নেহের ছোট ভাই জয়তুর্য চৌধুরী, তিনি নিউ ইয়র্কে গত 28শে সেপ্টেম্বর আমার একটা দীর্ঘ ইন্টারভিউ নেন। সেখানে উঠে এসেছে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বর্তমানে যে অবৈধ সরকার আছে তাদের আইনি বিভিন্ন বিষয়াদি। সোজা কথা হচ্ছে যে বাংলাদেশে যা চলছে সেটির উপরে একটি দীর্ঘ ইন্টারভিউ তিনি আমার নেন। সেই ইন্টারভিউর প্রথম পর্বটি আমি আজকে দিচ্ছি। আশা করি দর্শকরা উপভোগ করবেন এবং অনেক তথ্য জানতে পারবেন। শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে রেজিস্ট্রার সলিসিটর নিজুম মজুমদারকে আমরা পেয়েছি। তো ওনাকে পেয়ে কয়েকটা প্রশ্ন ওনাকে করবো, যে প্রশ্নগুলো অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে জানতে চায়। তো প্রথমে প্রশ্ন করবো নিজুম মজুমদার ভাইকে, কেমন আছে? ভালো আছি। বাংলাদেশে যে বর্তমানে যে সরকার আছে, যেটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে, তো আমরা জানি সংবিধান অনুযায়ী তিনি একজন অবৈধ, অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকারের সম্পর্কে আপনার কি মতামত? আসলে তিনি কি অবৈধ? তিনি অবৈধ। আপনি একদম রাইটলি বলেছেন। সেটা হলো প্রথম কথা যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো ধরনের গভর্নমেন্টের প্রভিশন বাংলাদেশের সংবিধানে নেই, কোনো প্রভিশনে নেই এবং এটা সাপোর্ট করে না। তত্ত্বাবধায়ক সরকার নামে একটা প্রভিশন ছিল, সেটা আপনারা জানেন যে সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনীর রায় সেটার মাধ্যমে রিজলভ হয়েছে। পরবর্তী সময়ে সংবিধানের 15তম সংবিধানের সংশোধনীর মাধ্যমে সেটা ওই যে ধারাটা খুব সম্ভবত 58 অনুচ্ছেদ সেটাকে বাদ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, নাম্বার ওয়ান। এখন আমরা যখন বলছি যে ডক্টর ইউনূস অবৈধ, তখন আমাদেরকে আসলে বলতে হবে কেন অবৈধ। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের কোনো অস্তিত্বই নাই, ফলে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কোনো প্রশ্নই নাই। আর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। কেন? কারণ এটা খুবই স্পষ্ট করে আমাদের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে একদম পরিষ্কারভাবে লেখা আছে যে প্রধানমন্ত্রী তিনি কখন থাকবেন না, কখন থাকবেন। আমি এই ধারাটার সামারিটা হচ্ছে এমন যে তিনি যদি রেজিগনেশন দেন এবং পার্লামেন্ট মেম্বাররা যদি তার থেকে সমর্থন তুলে নেন, দুটোর একটাই ঘটে নেই। আবার যদি সমর্থন তুলেও নেন, সেই ক্ষেত্রে তিনি চাইলে সংবিধান তখন রিজলভ করবার জন্য প্রেসিডেন্টকে বলতে পারবেন। এটা হচ্ছে 57 A, B এবং 57 2, অর্থাৎ 57 যে দুইটা অনুচ্ছেদ, একটা হচ্ছে 57 1 A এবং B এবং 57 যে 2 সাব অনুচ্ছেদ, এই দুটোর একটার মাধ্যমেও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ঘটেনি। খেয়াল করবেন, ধরা যাক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ধরা যাক, যুক্তির খাতে আমি ধরে নিচ্ছি। এখানেও একটা ব্যাপার আছে। আমাদের এই সংবিধানের আপনার 3 নম্বর 57 3 অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন বা কোনোভাবে তার পদটা শেষ হয়ে যায়, পরবর্তী তার স্থানে কেউ বসার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশে এর পরের বার কেউ নির্বাচিত যদি প্রধানমন্ত্রী হয়, তার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। ফলে এই সরকার অবৈধ, ইন্টারিম গভর্নমেন্টের কোনো কিছুই নাই। এটা একটা মার্শাল লর মতো। আমি একটু ছোট্ট একটা তথ্য দর্শকদের জন্য দেই। জিয়াউর রহমানের আমল, তারপর সায়েমের আমল এবং হচ্ছে মোশতাকের আমল যখন অবৈধ ঘোষণা করা হয় 5ম সংশোধনীর রায়ের মাধ্যমে, 5th অ্যামেন্ডমেন্ট রায় বাতিলের মাধ্যমে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে মার্শাল ল বলে যেই লয়ের কথা আইয়ুব খান বলেছে, যেই লয়ের কথা এরশাদ বলেছে, যেই লয়ের কথা জিয়াউর রহমান বলেছে, মার্শাল ল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। একইভাবে ইন্টারিম গভর্নমেন্টের একটা ধারণা পৃথিবীতে আছে বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশেও ছিল, কিন্তু বাংলাদেশের কারেন্ট সংবিধানের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো অস্তিত্বই নাই। সুতরাং এই সরকার অবৈধ। তাহলে এই যে তারা যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো করতেছে, নানা রকম সিদ্ধান্ত নিচ্ছে, সংস্কার উদ্যোগ নিচ্ছে, নানা রকম মামলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো এই সম্পূর্ণ বিষয়গুলো কি সব অবৈধ? এগুলো সলিউশন কি বলে? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই।
ইটালিয়ান মার্বেল কোম্পানি নামে একটা কোম্পানির স্বত্বাধিকারী, তিনি একটা ঘটনার প্রেক্ষিতে একটা রিট দায়ের করেন আপনার খুব সম্ভবত 1999 বা এই সময়টাতে। এই মামলাটার ক্ষেত্রে আদালত বিবেচনা করতে 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 একটা পর্যায়ে আদালত সিদ্ধান্তে আসে যে তিনি যেই কারণে সংক্ষুব্ধ, মানে ওই ইটালিয়ান মার্বেল কোম্পানি নামে যে কোম্পানি, যে ব্যক্তি, যে ভদ্রলোক, তার মুন সিনেমা হলের একটা মামলা আর কি, ওই ভদ্রলোক যেই কারণে সংক্ষুব্ধ হয়েছেন, মানে যেই কারণে তার এই সিনেমা হলটাকে দখল করা হয়েছে, সরকার নিয়ে গেছে, সরকার অ্যাকোয়ার করেছে, এই মামলাটা কেন ইটালিয়ান মার্বেল কোম্পানি বলছে এটা একটু জেনে নেন। ওই ভদ্রলোক হচ্ছে ইটালিয়ান মার্বেল কোম্পানির মালিক, হ্যাঁ, সেই কারণে তিনি রিড করেছিলেন এখানে। এবং তার এই যে মুন সিনেমা হলটা যে দখল করেছে, একটা পর্যায়ে রাষ্ট্র বলল যে এই ভদ্রলোকের সিনেমা হল যে অ্যাকোয়ার করেছে গভর্নমেন্ট, এইটা অবৈধ। এইটা বলতে গিয়েই বলল কেন অবৈধ, কারণ সরকারি অবৈধ। বুঝতে পারছেন? মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সরকার, এই যে আপনি বলছেন দৈনন্দিন কাজ করছে, তাহলে সরকারের একটা কাজের মধ্যে ছিল ওর সিনেমা হলটা দখল করা, অ্যাকোয়ার করা। তাহলে ওইটাকে অবৈধ যখন বলেছে, কেন অবৈধ বলতে গিয়ে বলেছে সরকারি অবৈধ। এখন দেখেন, এই আমলে এমন অনেক কিছু হবে যেগুলোকে আসলে আপনি আর ফেরত আনতে পারবেন না। যেমন লেটসে নতুন একটা আইন বানায়, তার একটা বিয়ের নতুন আইন বানালো। এখন আজকে থেকে 15 বছর পরে যখন একটা সরকার আসবে, মানে হয়তো বা এই সরকার এসে এগুলাকে সব অবৈধ ঘোষণা করবে, তখন কি যাদের বিয়ে এখন হচ্ছে সেগুলোকে আপনি বাতিল করতে পারবেন? তখন আদালত এগুলাকে মাফ করে দিবে, মানে কন্ডন করে দেওয়া বলে। অনেক কিছু মেনে নিতে হবে, যে যেমন ধরেন একটা আইন বানিয়েছে, সেই আইনে অনেকের বিচার হয়েছে, এগুলো তো আপনি ফেরত আনতে পারবেন না। কিন্তু বেসিক্যালি এই রেজিমটাকে একদিন না একদিন এই বাংলাদেশে, আমি আপনাকে আজকে এই ক্যামেরার সামনে পরিষ্কার করে বলি, বাংলাদেশে অতীতে দেখেন 1975-এ মোশতাক ক্ষমতা দখল করেছিল, সেটা 2005-06 সালে এসে অবৈধ ঘোষিত হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে 77 সালে, 76 সালে সেটা অবৈধ, 77 সালে সেটা অবৈধ হয়েছে। সায়েম দখল করেছে 75-এর নভেম্বরে, সেটা অবৈধ হয়েছে। এরশাদ 82 সালে 82 সালে ক্ষমতা দখল করেছে, সেটা 7ম সংশোধনীর মাধ্যমে অবৈধ ঘোষিত হয়েছে। একটা অবৈধ ক্ষমতা দখলও বাংলাদেশে শেষ পর্যন্ত আদালতে টেকেনি। আমি আপনাকে লিখে দিচ্ছি যে এগুলো তো অবৈধ একদিন ঘোষিত হবেই। যারা এই কাজটা করেছে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড হতে পারে বলে আমার ধারণা। আমরা যেহেতু জানি যে বর্তমান যে সরকার আছে, তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তত্ত্বাধীন যে সরকার আছে, তারা যেহেতু বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ, তো নিঝুম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে একজন অবৈধ সরকার কিভাবে জাতিসংঘে ভাষণ দিলেন? ইন্টারেস্টিং কোশ্চেন। আমার কাছে যেটা মনে হয়, মানে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে তো আমরা এটা এক ধরনের প্রেডিকশন করি, আমরা এটা অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলছি, যে এই সরকারটা হচ্ছে হেভিলি ব্যাকড বাই দ্য ওয়েস্ট। বিশেষ করে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে, আমেরিকার ব্যাপারে আমরা অতীতে বলেছি, এখনো বলছি, এবং আমাদের কাছে শুধু আমার বলাই যে বলা তা না, আমেরিকান বিভিন্ন প্রফেসররা লিখেছেন, আমেরিকার বিভিন্ন মিডিয়ারা বলছেন। ফলে এই সরকার খুবই গভীরভাবে আমেরিকা দ্বারা প্রোটেক্টেড। এখন একটা সরকারকে যখন আমরা অবৈধ বলছি, সেই সরকার যখন জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানে এসে ভাষণ দেয় বা যেটা বলে, এগুলোর জন্য কিছু প্রসিডিউরের ব্যাপার আছে, যে এই সরকার দিতে পারবে কিনা। বা অতীতে দেখা গেছে যে এরকম অনেক ক্ষমতা দখলকারী, যেমন আপনার জিয়াউর রহমান, তারপর হচ্ছে মোশতাক, সায়েম, তারপরে হচ্ছে যে এরশাদ, তারা কি জাতিসংঘে আসেনি? তারা তো মার্শাল্লাহ তো পুরোপুরি অবৈধ এসে তখন আপনার ভাষণ দিয়েছে। সুতরাং ভাষণ দিলেই তার বৈধতাটা হয় না। অনেক সময় যেটা হয় যে ওই কান্ট্রি যেহেতু ইউনাইটেড নেশনসের সদস্য, অন্য কান্ট্রিরা কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি, তার ভিতরে কোনো পেন্ডিং অভিযোগ নেই, ফলে সাধারণত যেটা হয় ওই ইউনাইটেড নেশনসের ক্ষেত্রে ওইভাবে বড় ইম্প্যাক্ট ফেলে না, এবং ওইটার মাধ্যমে আমরা বলতে পারি না সে অবৈধ। আমরা দেখবো হচ্ছে একদম প্যারেন্ট ল। আমাদের প্যারেন্ট লটা কি? আমাদের প্যারেন্ট ল বা অ্যাপেক্স ল হচ্ছে সংবিধান। সুতরাং সংবিধান অনুযায়ী সে অবৈধ। জাতিসংঘে যেতে পারলো কিংবা আমেরিকাতে যেতে পারলো বা ভাষণ দিতে পারলো, ওই তার বৈধতা বা অবৈধতাকে সূচিত করে না। হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে, মানে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘে
যে ভাষণ দিলেন বা জাতিসংঘে এখানে আসার পর অনেকগুলো সাইডলাইন বৈঠক করেছেন, যেটা তার বাহিনী খুব ভালোভাবে প্রচার করতেছে, যেহেতু গণমাধ্যম তাদের নিয়ন্ত্রণে খুব ভালোভাবে প্রচার করতেছে যে অতীতে এগুলা হয় নাই, এত জোরালোভাবে হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সবকিছু পরিবর্তন করে দিয়েছে। সাইডলাইন বৈঠকের গুরুত্ব কেমন? হ্যাঁ, প্রথমে আমরা একটা ডিনায়ালের জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আমি অনেকেই এই ডিনায়ালটা করে। আমি একটা জিনিস খুবই স্বীকার করি, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের ওয়ার্ল্ড যেই ইন্টারন্যাশনাল কানেকশন সেটা যথেষ্ট ভালো। তিনি কি ওয়েস্টের কাছে সমাদৃত? উত্তর হচ্ছে হ্যাঁ, সমাদৃত। তিনি কি আপনার ওয়ার্ল্ড যারা লিডার আছে তাদের সাথে তার খুব ভালো সংযোগ? ইয়েস। এই সংযোগগুলো আছে বলেই দুটো একটার সাথে আরেকটার পরিপূরক। ডক্টর ইউনূসকে এই ওয়েস্ট একটা দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করেছে আজকের এই চিত্রটার জন্য। তার নোবেল পিস প্রাইজ বলেন, তাকে ক্ষমতায়ন করা বলেন, তিনি ইসরায়েলের একটা বিশাল ডোনেশন পান, সেটা আমরা সেদিনই দেখেছি, এটা আমরা আমাদের সামনে এসছে। তিনি ওয়েস্টের একটা বড় ধরনের সমর্থন পান, এটা আমরা জানি। সুতরাং তার এই কানেকশনটা নিয়ে আমার অন্ততপক্ষে কোনো ডাউট নাই। কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা তার সাথে ছিল, যেই ওয়েস্টের অংশটা ছিল, তারা যখন তাকে ফুললি এই ধরনের একটা অবৈধ ক্ষমতা গ্রহণে হেল্প করেছে, তারাই তো তার সাথে সাইডলাইন বৈঠকগুলো করবে। এটা তো অবাক হওয়ার কিছু নাই। যেমন অতীতে আমরা দেখেছি যে তারা যখন কারজাই সরকারকে বসালো, হ্যাঁ, একটা দেশকে বোম টোম মেরে, তারপরে আপনার যখন সাদ্দামকে একটা মানে ওদের ইচ্ছা মতো একটা ট্রায়াল করে ফাঁসি দিয়ে, তখন তো সেই সব সরকাররা জাতিসংঘে গেছে, তাদের সাথে সাইডলাইন বৈঠক হয়েছে, অমুক। কারজাই সরকার যখন আসলো আফগানিস্তানের, তখন সেই লোকের সাথে ওয়েস্টের তো প্রচুর লোক বৈঠক করেছে, আপনারা যদি মনে করতে পারেন সেই সময়টা। সুতরাং ইউনূস এই পর্যন্তই তার ইন্টারন্যাশনাল যোগাযোগ, তার সাথে বৈঠক, কিন্তু বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি এবং এখানে টিকে থাকবার রাজনীতি এটা ভিন্ন। আপনি হয়তো জেনে থাকবেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে একটা কথা আছে যে তিনি ব্রিটিশ নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের বিচারপতি হতে পারেন। হ্যাঁ, এরকম একটা কথা প্রচলিত আছে, যদিও আমি যতটুকু জেনেছি তিনি বিচারপতি থাকা অবস্থায় ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন না, এরকম একটা কথা প্রচলিত আছে। আচ্ছা, ধরেও যদি নিই যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে ব্রিটিশ নাগরিক হয়ে বিচারপতি হয়েছে, প্রচলিত আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি এই কথাটা ঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে তিনি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে হলে যেই ক্রাইটেরিয়া, প্রধান উপদেষ্টা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রধান উপদেষ্টার হওয়ার আইনটাই নাই, সংবিধান নাই। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের প্রধান যিনি হন তার যে শর্তাবলী আছে, ধরা যাক যে আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, এই ক্রাইটেরিয়ার মধ্যে পরিষ্কারভাবে আছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অন্য দেশের নাগরিক তিনি হতে পারবেন না। আমরা যদি ওই রুলটা ফলো করি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা বা প্রধান উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতাই উনার নাই। এখন আরেকটা ব্যাপার আছে যে একজন আমেরিকান নাগরিক ল অনুযায়ী তিনিও কোনো দেশের প্রধান হতে পারবেন না। ব্যাপারটা ভাইস ভার্সা, ব্যাপারটা একেবারে ভাইস ভার্সা। সুতরাং আপনি দুই দিক থেকেই যদি ব্যাপারটা এনকোয়ারি করেন তাহলে দুই জায়গা থেকেই আপনি কিন্তু এই অপরাধটাকে ধরতে পারেন, এই অপরাধটাকে বিচারের আওতায় আনতে পারেন। এটা একটা হিউজ অপরাধ যে আপনি আমেরিকার নাগরিক যদি হন সেই জায়গাতেও আপনি অন্য দেশের প্রধান হতে পারছেন না, আবার বাংলাদেশের নাগরিক solely না হলে আপনি বাংলাদেশের দায়িত্ব নিতে পারবেন না। সুতরাং এই আলোচনাটাতে আমি প্রথমে বাংলাদেশের নাগরিক হতে পারবেন কি পারবেন না এই আলোচনাটা আমি বলি যে যার পথটাই অবৈধ তাকে নিয়ে ওই আলোচনা আমি যাব না, কিন্তু আমি ওই আলোচনাতে যেতে আগ্রহী যে একজন আমেরিকান নাগরিক কি আমেরিকান আইন অনুযায়ী কোনো প্রধান হতে পারবেন কিনা সেইটা।
সো ইজ এ আদার ওয়ে আপনি যদি চিন্তা করেন। তার মানে কোনো আমেরিকান নাগরিক বা কেউ চাইলে, এই দেশের কেউ চাইলে তার এই ফ্যাক্টকে চ্যালেঞ্জে নিতে পারে, অফ কোর্স, চ্যালেঞ্জ করতে পারে। একজন আমেরিকান নাগরিক হয়ে তিনি অন্য একটা দেশের প্রধান, হ্যাঁ ডেফিনেটলি তিনি এটা করতে পারেন না, কিন্তু একটা দেশের প্রধান মানে এটা ইলিগাল। আচ্ছা, যেহেতু এই নাগরিকত্বের প্রশ্নটা আসলো, তাহলে আপনি হয়তো জানেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে 6টা সংস্কার কমিশন গঠন করে দিচ্ছিলেন, তার মধ্যে একটা ছিল সংবিধান সংশোধন সংস্কার। তো সংবিধান সংস্কার, তো সেটার প্রধান ছিলেন শাহদ্বীন মালিক। তারপর দেখা গেল যে শাহদ্বীন মালিককে সরিয়ে আলী রিয়াজকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জানি আলী রিয়াজ এখানে থাকেন একটা ইউনিভার্সিটিতে, তিনি প্রফেসর, তিনিও আমেরিকান নাগরিক। তো একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে তিনি কি বাংলাদেশের সংবিধান সংস্কারের মধ্যে এত মহা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে? এখানে কি স্বার্থের সংঘাত আসতে পারে? প্রথমত আলাপটা হচ্ছে তিনি ইলিনয় ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি কোনো একটা এই ধরনের ইউনিভার্সিটিতে জব করে, তার একটা জব ডেসক্রিপশন আছে, তিনি কি কি করবেন, তার কি দায়িত্ব, প্লাস একটা কন্ডাক্ট, রুল অফ কন্ডাক্ট আছে। একজন প্রফেসর হিসেবে তিনি কি কি করতে পারেন আর কি করতে পারেন না, আপনি যদি সেই জায়গাগুলো বিবেচনা করেন, সেইটার সাথেও তার এই দায়িত্ব নেওয়াটা কনফ্লিক্টিং। তিনি যদি একটা ইউনিভার্সিটির ফুল টাইম বা প্রফেসর হন, একই সাথে বাংলাদেশের একটা দায়িত্ব নেন, এটা একটা প্রশ্নবিদ্ধের জায়গা। কারণ একই চাকরিতে থাকা অবস্থাতে তিনি দায়িত্বটা নিতে পারেন কিনা। ধরা যাক তিনি ওই চাকরিটা ছেড়ে দিয়েছেন, ধরে নিচ্ছি যে তিনি এটা করেছেন। প্রথম প্রশ্ন আসছে যে তিনি কি বাংলাদেশের নাগরিক নাকি তিনি আমেরিকান নাগরিক। ধরে নিলাম যে তিনি বলছেন যে তিনি বোথ দেশের নাগরিক, মানে প্রথম প্রশ্নটা আসবে। এটা যদি না হয়, এটা তো একটা বিচার আওতায় আসবে। আর যদি উনি ধরেন বলে যে আমি বাংলাদেশেরও নাগরিক এবং আমেরিকান নাগরিক, আমি আমার ইউনিভার্সিটির চাকরিও ছেড়ে দিয়েছি, তাহলে আমি ওই দুটা প্রশ্ন দূরে ঠেলে দিয়ে আমার থার্ড প্রশ্নটা আসবে যে একটা সংবিধান হচ্ছে একটা বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের সব অ্যাপেক্স বলতে চূড়ান্ত আইন, একদম সুউচ্চ আইন। একজন আইনি বিষয়ে সংস্কার করবে এমন একজন ব্যক্তি যিনি একজন জার্নালিজমের স্টুডেন্ট ছিলেন এবং যিনি আপনার ইন্টারন্যাশনাল রিলেশন বা এইসব বিষয়ে পড়ান ইলিনয় ইউনিভার্সিটিতে। আপনি যদি শুধুমাত্র সংবিধানের ব্যাপারে কনসার্ন থাকেন, তাহলে তো আপনার ভয় পাওয়া উচিত যে আমি একটা রাখালকে দায়িত্ব দিছি নাসার রকেট নিয়ে চিন্তা করার জন্য। ব্যাপারটা তাই না? আপনি একটা রাখাল বালককে নিয়ে আপনি গরু কয়টা থাকবে এই পালে, গরু কয়টা থাকবে ওই পালে, ও কোন ঘরে যাবে, কোন ঘরে ঢুকবে, এটা সে এক্সপার্ট। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না। আলী রিয়াজকে যদি আমি একটা রাখাল বালক ধরি, তার রাখাল বালকের কাজ নাসাতে কি? সুতরাং আলী রিয়াজ তো আইনজীবী না। আর সবচাইতে এগুলোর বাইরে যেই আলাপটা উঠেছে যে সে এই দেশের আমেরিকার গোয়েন্দা সংস্থার একদম একটা মানে তার ব্যাপারে অভিযোগ আছে, সে আমেরিকার গোয়েন্দা সংস্থায় কাজ করে। সুতরাং এই যেই লোকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, যেই লোকটা এক পেশে কথা বলে আসছে গত 10-15 বছর ধরে, আমার কাছে তার 1985 বই আছে। সেই সময়ে সে 85 যখন এরশাদ সরকার চলছে, সে এরশাদ সরকারের সমালোচনা না করে সে ঘুরে ফিরে 75 বঙ্গবন্ধু সরকারের সমালোচনা করতো। কারণ সেই সময় লেখা বই আমার কাছে আছে। তাহলে বুঝতে পারছেন যে এই বঙ্গবন্ধু সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, এই সরকারের প্রতি তার একটা ভয়ঙ্কর অ্যালার্জি, বাংলাদেশের ব্যাপারে তার অ্যালার্জি। অনেকে বলছেন যে তিনি জন্মসূত্রে তার মা বিহারি এবং তিনি জন্মসূত্রেও বাংলাদেশের নাগরিকই না, এই জন্য তার বাংলাদেশের পাসপোর্টই নেই। ফলে এই অভিযোগটাও তার ব্যাপার আছে। সো এইসবের কোনো এত একটা প্রশ্নবিদ্ধ ক্যারেক্টারকে আপনি কেন সংবিধানের দায়িত্ব দিলেন? মানে যে কোনো লয়ার না, যার বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসছে, যে বিহারি কিনা প্রশ্ন আসছে, যে তার চাকুরিটা ছেড়েছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আসছে, সে এই চাকুরি নিতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আসছে, সে একটা সুনির্দিষ্ট দলকে ঘৃণা করেন সেই প্রশ্ন আসছে। তা আপনি একটা সংবিধান সংশোধন করার সময় আপনি তো আসলে কাউকে ঘৃণা করতে পারবেন না, আপনাকে সবার জন্য সমানভাবে চিন্তা করতে হবে। মানে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড মার্ক রেডি করেন, কোনো মার্কেও তো তার টিক চিহ্ন দেওয়া যায় না। সুতরাং এটা হচ্ছে কমপ্লিটলি একটা মানে কি বলবো, জাস্ট আপনাকে নিয়ে মশকরা করছে, দেশকে নিয়ে মশকরা করছে এবং দেশের মানুষ কোনো প্রতিবাদ করছে না।
আমার মনে হয় কোনো একজন ভ্যান ড্রাইভারকে নিয়েও যদি এসে বলে যে ও সংবিধান সংশোধন করবে, বাংলাদেশের মানুষের মুখে যেভাবে কুলু পেটে বসে আছে তারা এখন মজা দেখে যাচ্ছে। এই তো জানি যে এই যে জুলাই আগস্টে যে হত্যাগুলো হয়েছে তারা এটাকে গণহত্যা বলতেছে এবং এগুলোর জন্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার চেষ্টা করতেছে এবং সেই জন্য তারা যে ট্রাইব্যুনাল গঠন করছে সেই সেই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে তারা তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে। তা আমরা যতটুকু জানি তাজুল ইসলাম হচ্ছে যে যুদ্ধ অপরাধী ছিল বা 71 যে মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত যারা ছিল, যে সাইদি থেকে শুরু করে যারা ছিল তাদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষ হয়ে বা তাদের আইনজীবী ছিল সেই রকম। এবং আমরা যতটুকু জানি তিনি জামাতের একজন কর্মী বা কোনো সদস্য পদ, একটা আস্ত শিবির ছিল। আচ্ছা, তাহলে তিনি একজন দলীয় লোক, পাশাপাশি মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত ছিল তাদের পক্ষে, তাদেরকে বাঁচানোর জন্য মোট কথা তিনি লড়েছেন। তিনি কিভাবে এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর হন এবং সেই ট্রাইব্যুনাল থেকে যে রায় হবে বা বিচার হবে সেটাকে প্রশ্নবিদ্ধ হবে না? রাইট। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে শুরুতেই যে কথা আমার বলা প্রয়োজন, মানে শুরুতেই খারিজ। আসলে আপনি 1973 যে অ্যাক্টের মাধ্যমে এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে, সংবিধানে পরিষ্কার করে এই আইনের কারণ লেখা আছে। এই আইনটা করা হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের সময়ে যেসব আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর বিচার করার জন্য। সুতরাং এই ট্রাইব্যুনালে কোনো ধরনের বিচার মুক্তিযুদ্ধের বাইরে হয়েছে এই ধরনের কোনো বিচার করা যাবে না, সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং এই ট্রাইব্যুনাল শুরুতেই খারিজ এই ধরনের বিচারের জন্য। এটা হচ্ছে প্রথম কথা, অর্থাৎ এই বিচারটা আপনি এখানে করতে পারবেন না। 2 নাম্বার, যেই সব গণহত্যার কথা বলছে, যেসব মানবতা বিরোধী অপরাধের কথা বলছে, এইগুলার যে ক্রাইটেরিয়া, গণহত্যার যে ক্রাইটেরিয়া, তারপরে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে ক্রাইটেরিয়া গুলো আছে, লিগাল ক্রাইটেরিয়া, এগুলো আপনার মেনসি একটা সিয়া, এগুলোর কোনোটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। ঠিক আছে? যদি তাই হয় তাহলে বাংলাদেশের যে কোনো ঘটনাই আপনি এই ট্রাইব্যুনালের মধ্যে আনতে পারেন। মানে আপনি ফ্লাড গেট যদি ওপেন করে দেন তাহলে আমি আপনাকে বলে দিতে পারি যে এই যে আপনার এই যে পকেট পার হয় এটারও আপনি ট্রাইব্যুনালে আনতে পারবেন। আমি আপনাকে প্রমাণ সহ বুঝা দিব কিভাবে আসে যদি এই ইলিগাল জিনিসটা হয়। আচ্ছা, সুতরাং এইটা আগে একটু দর্শকদের জন্য ক্লিয়ার করার দরকার, তাই আমি করলাম যে এই ট্রাইব্যুনালে এই বিচার হবেই না। কেউ যদি একটু কষ্ট করে আমাদের সংবিধানের 47-এর 1-এর আইনটা পড়েন তাহলে দেখবেন সেখানে স্পষ্ট করে লেখা আছে যে এই আইনটা হয়েছে শুধু মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচারের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই তাজুল নিজে সাইদির মামলাটা সে যখন পরিচালনা করে, তাদের প্রসিকিউটর টিম একবার না একাধিকবার অ্যাপ্লিকেশন করেছে যে মানে সরকারের যারা প্রসিকিউটর আছে তারা একসময় আওয়ামী লীগ করতো, জাসদ করতো, তারা এই বিচার করতে পারবে না, তারা উকিল থাকতে পারবে না। খোদ সে নিচে অ্যাপ্লিকেশন দিয়েছে। আমি যদি ধরে নেই যে ধরেন এই ট্রাইব্যুনালে বিচার হতে পারবে, তাহলে আবার প্রশ্ন আসে যে যেই অ্যাপ্লিকেশন আপনি করেছেন ওই একই জিনিস তো আপনিও তো রাজশাহী ইউনিভার্সিটিতে শিবির করতেন, তাহলে আপনি প্রসিকিউটর হন কেমনে আপনার রাজনৈতিক প্রতিপক্ষের? মানে যেই অ্যাপ্লিকেশনটা সে খোদ নিজে করেছে, সে কি বলেছে যে জিয়াদ আল মালুম জাসদ করতেন, তারপরে গোলাম আরিফ টিপু উনি আওয়ামী লীগ করতেন, এই অভিযোগগুলো তিনি নিজে দিয়েছেন, তার টিম দিয়েছে যে যেহেতু দলীয় লোক তাই সে প্রসিকিউটর হতে পারবে না। মানে যখন রাজাকারদের বিচার হয়েছে, এখন সে নিজে শিবির কর্মী, সেই বিচারটা কেমনে কন্ডাক্ট করবে? এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। দেখেন, এই তাজুলকে প্রসিকিউটর বানানোটা এমন একটা ঘটনা, ব্যাপারটা এমন যে নুরেমবার্গ ট্রাইব্যুনালে হিটলারের সহযোগীদের বিচার হয়েছে। কোনো একটা সময় হিটলার ধরেন জীবিত ফেরত আসার পরে এখন এই ট্রাইব্যুনালে বিচার করছে, যারা বিচার করছে তাদের। এর থেকে ভয়ানক কোনো ঘটনা হতে পারে না। সোজা কথা হচ্ছে যে জামাতের যে এতদিন একটা রাগ ছিল, মানে এই যে ওকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা, এটা কিন্তু একটা ওদের মুক্তিযুদ্ধের ব্যাপারে প্রতিশোধ। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের যে অপরাধটা হয়েছে সেইটার বিচারের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। জামাত ওই মুক্তিযুদ্ধের সময়ের অপরাধের বিচার করলো কেন, সেইটার প্রতিশোধ হিসেবেই এই ট্রাইব্যুনালের তাদের লোকজন দিয়ে ওকে প্রধান বানিয়েছে, যাতে তাদের নেতাদের অপরাধের বিচার কেন করলো সেইটার জন্য সে এখন প্রতিশোধ নিবে। এটা কিন্তু কোনো
হত্যার বিচার হচ্ছে না, এটা হচ্ছে প্রতিশোধের বিচার। আসিফ নজরুলকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে কেন তাজুল ইসলামকে এখানে প্রসিকিউটর করা হলো। উনি বলছেন তো ওনাকে তো প্রসিকিউটর করা হয়েছে, ওনাকে তো জাজ হিসেবে নিয়োগ করা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 বলছে যে এখানে আর কেউ আসতো না, যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ ঘরানার কেউ এখানে প্রসিকিউটর হইতো না, কারণ তারা দলের লোকেদের বিচার করবে কিভাবে। তখন প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি তো অনেক ছিল, বিএনপি ঘরানার অনেকে তো ছিল, তাদেরকে নিয়োগ করা হলো না কেন। তখন উনি বলছে যে বিএনপিরও কেউ আসতে চাইতো না, এবং মোটামুটি তারা এক ধরনের বাধ্য হয়ে তাই এই তাজুল ইসলামকে প্রসিকিউটর করতে হয়েছে। ওনার এই যুক্তিটা, তাজুল ইসলামকে নিয়োগ করতে গিয়ে এই যুক্তিটাকে আপনি কিভাবে দেখেন? আমি আমার জীবনের যে কয়টা মানুষ আমার কাছে খুবই ডিসগাস্টিং, টাউট, বাটপার, বদমাইশ টাইপের লোক আছে, তাদের ব্যাপারে আমি সাধারণত এড়াই। তাদের ব্যাপারে আমার আসলে আসিফ নজরুল, ওর নাম আসলে মোহাম্মদ নজরুল ইসলাম, তো আসিফ কোথেকে আসলে আমি জানি না। তো মোহাম্মদ নজরুল, এই নজরুল আসলে যেই কথাটা বলেছে এটা খুবই হাস্যকর। কে দায়িত্ব নিবে আর কে দায়িত্ব নিবে না এটার কোনো স্বচ্ছতা নাই। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, শিবির ছাড়া আইন প্র্যাকটিস করে এমন কেউ নাই। মানে ও বলতে চাইছে কি যে বাংলাদেশের সব আইনজীবী রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট? আচ্ছা, আসতে চাইবে না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোনো একটা প্রসিকিউটর যদি কেউ হতে না চায়, তাহলে নিয়মটা হচ্ছে এমন একজনকে আপনার প্রসিকিউটর বানা দিতে হবে যে প্রতিশোধ নিতে চায়। মানে ব্যাপারটা কি তাহলে সে এইটা বলতে চাইছে? ও এক সময় নিজেই তো আপনার আসিফ নজরুল এক সময় সাইদির বিরুদ্ধে দীর্ঘ লেখা লিখেছে, আপনারা জানেন, গোলাম আজমের এগেইনস্টে লিখেছে, এক সময় সে ঘাতক দালাল নির্মূল কমিটি লিখেছে। আপনি শুনলে অবাক হবেন, এই 1973 সালের আইন যে খুবই ভালো, এই কথাটা সে তার বইয়ে লিখেছে, যুদ্ধাপরাধীর বিচার ও অন্যান্য প্রসঙ্গ জানার ইমাম এই গ্রন্থে। এই একই লোক 15 বছর পরে এসে বলেছে যে এই আইনটা ভালো না। তো যেই লোক একবার বলে এই আইন ভালো, সেই একই লোক বলছে এই আইন ভালো না। যেই লোক একবার বলছে যে এই বিচারের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নাই, সেই লোকই এখন বলছে এই আইনেই বিচার হবে। তাহলে আপনি যে আগে বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নাই, তাহলে এখন বিচার করেন কেমনে? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কেউ প্রসিকিউটর হইতে রাজি না দেখে আমি রাস্তার একটা ছিনতাইকারী আর রক কাটা বাহিনীকে ধরে এনে আমি উকিল বানা, আমি বিচার করাতে দিয়ে দিব? মানে ও কি বলতে চায়? ও মনে করে ও নিজে বার্লি খায় আর সবাইও বার্লি খায়, কেউ আর এটা বুঝবে না। কিন্তু একটা কথা জয় ভাই আমি আপনাকে বলি, যে আসিফ নজরুলকে একদিন বিচারের কাঠগড়াতে দাঁড় হতে পারে, এবং ইউ নেভার নো, সেদিন হয়তোবা তার বিরুদ্ধে আইনজীবী হিসেবে আমিও যদি সুযোগ পাই, আমাকে দেওয়া হয়, তাহলে আমি সেখানে থাকতে পারি। এবং আমি এটা আশা করি, আমি জানি না সেই সময় বিচারপতিরা কি সিদ্ধান্ত নেবে, তবে আমি আশা করি কোনোদিন না কোনোদিন আমি আমার আইনি স্কিল যদি সর্বোচ্চ ব্যবহার করে তার যাতে বিচার হয়, সেটার জন্য আমি সমস্ত চেষ্টা করব। বাকিটা তো এই দেশের ইন্ডিপেন্ডেন্ট আইন আদালতের হাতে থাকবে, কিন্তু একদিন আমি তাকে বিচারের কাঠগড়াতে আনবো, এটা আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা, এবং সেটা এই বাংলাদেশেই হবে। আমরা জানি বিশ্বে, শুধু বাংলাদেশে না, বিশ্বে একটা আলোচিত ঘটনা হচ্ছে আয়নাগর। নামটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, ভবন থেকে ভালো লাগছে। তো যে আয়নাগর থেকে 5 আগস্টের পর থেকে একের পর এক মানুষজন আসছে, নানা রকম কল্প কাহিনী প্রচার করা হচ্ছে। কাহিনীগুলো শুনতে অনেক ভালো লাগতেছে, অনেকে গামছা নিয়ে আসতেছে, অনেকগুলো। তো যে আয়নাঘর নিয়ে সারা বিশ্বে আলোচিত, বাংলাদেশে আলোচিত, এবং এই আয়নাগরকে কেন্দ্র করেই একটা সরকার বিরোধী মনোভাব প্রবলভাবে সৃষ্টি করা হয়েছে। এবং এত আলোচিত আয়নাগর, সেই আয়নাগর সম্পর্কে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আয়নাগর বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, যে আয়নাগর নিয়ে এত কথা, যে আয়নাগর নিয়ে আওয়ামী লীগের সমালোচনা, শেখ হাসিনার সমালোচনা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই অনেক কিছু, এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, কোনো সাংবাদিককে নিয়ে আয়নাগর না দেখাইয়া, বা কোনো সুশীল সমাজ, তথাকথিত সুশীল সমাজ বা কাউকে, বা ইন্টারন্যাশনাল মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়াকে না দেখাইয়া আয়নাগর বন্ধ করে দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন?